নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়িতে হতে চলেছে নতুন অধ্যায়ের সূচনা। বৈকুণ্ঠপুরে গড়ে উঠতে চলেছে নগরবন। খুলতে চলেছে ইকো ট্যুরিজমের নতুন দিগন্ত। পরিকল্পনা বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ার। আজ পরিদর্শনে এসে এমনটাই জানালেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিস্তা নদী সেতু সংলগ্ন বিবেকানন্দ পল্লী এলাকায় হতে চলেছে দিনবাজারের মাছ ও সবজির আড়তদারদের নতুন ব্যবসা স্থল। ব্যস্ততম দিনবাজারের চাপ কমাতেই এহেন পরিকল্পনা। পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা জলপাইগুড়িতে। সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসাধারণকে অবগত করতে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ উদ্যোগে আজ সোমবার থেকে জলপাইগুড়িতে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ। জেলা পরিষদে প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী বিনাপানি। উপস্থিত ছিলেন জেলা পুলিশের আধিকারিক, জেলা শাসক সহ ছাত্রছাত্রীরা। নিরাপদ রাস্তা নিরাপদ পশ্চিমবঙ্গ স্লোগানকে সামনে রেখে সকলকে ট্রাফিক আইন মেনে চলা শপথ বাক্য পাঠ করানো হয়। পুলিশ সুপার বলেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও দায়িত্বশীল আচরণই সড়ক দুর্ঘটনা কমানোর মূল চাবিকাঠি। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা পথ নিরাপত্তা বিষয়ক নাটক পরিবেশন করে। পরে শহরে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। সপ্তাহ জুড়ে জেলার বিভিন্ন এলাকায় পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক কর্মসূচি চলবে বলে প্রশাসন জানিয়েছে। আজকে আমরা একটা রোড সেফটি উইকের জাস্ট ওপেনিং করেছি। এই প্রোগ্রামস আমাদের আজ থেকে স্টার্ট হয়, 9 তারিখ অবধি চলবে। আমরা আজকে যেটা হয়েছিল, কিছু স্কুলের বাচ্চা, কলেজ স্টুডেন্টসদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, যেখানে ডকিউ ড্রামা হিসেবে ওনাদেরকে দেখানো হয়েছে কিভাবে পথে সেফ থাকা যায়। তার সাথে আমরা সেট অ্যান্ড ড্র কম্পিটিশনস হবে, কুইজ কম্পিটিশনস হবে স্কুলে। বিভিন্ন টাইপের আমাদের র্যালি হচ্ছে। এখন আজকেও আমরা একটা র্যালি করছি সো দ্যাট আমরা রোড ইউজার যারা আছেন আমাদের জেনারেল পাবলিক, ওদেরকে আমরা অ্যাওয়্যার করতে পারি। আর তারপরে 9th আমাদের ক্লোজিং সেরেমনি হবে, যেখানে আমরা আবার স্কুল স্টুডেন্টস আর বাকি। জেলায় ব্ল্যাক স্পট কতগুলো রয়েছে এই মুহূর্তে? আমাদের 18 টোটাল ব্ল্যাক স্পট আছে। সেই ব্ল্যাক স্পট নিয়ে আমরা রেগুলারলি আমাদের জয়েন্ট ভিজিট হয় রোড মেইনটেনিং এজেন্সিদের সাথে। আর তার সাথে মানে যা যা আমাদের করণীয়, এখানে কিভাবে রোড স্ট্রেচটা ইমপ্রুভ করতে পারি, সেটা নিয়ে আমরা বারবার। একটা বিষয় দেখা যাচ্ছে যে পুলিশ পুরো প্রচার করছে সারা বছর, কিন্তু দেখা যাচ্ছে যেমন জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা, যেমন আমাদের এখানে NH-27 রয়েছে, প্রচুর জায়গা রয়েছে গর্ত। এনএইচ এর কিন্তু কোনো মানে এটা আমাদের বিষয় না, এটা তো এনএইচ এর সাথে সেই বিষয়ে কথা বলবেন। এটা কথা বলি আমরা, মানে প্রত্যেকবারই আমাদের মাসে একটা করে মিটিংও হয় ডিএম ম্যাডামের চেয়ারম্যানশিপে। তো সেখানে আমাদের যা ব্যাড স্ট্রেচেস অফ রোড, যেখানে পটহোলস আছে বা যেখানে রোড খারাপ হয়েছে, সে নিয়ে আমাদের আলোচনা হয়। আর ওনাদেরকে রেগুলারলি ওনাদেরকে মানে এই আমরা জায়গার নামগুলো লিখে পাঠাই, চিঠি করে পাঠাই। তিস্তা নদী সেতু সংলগ্ন বিবেকানন্দ পল্লী এলাকায় হতে চলেছে দিনবাজারের মাছ ও সবজির আড়তদারদের ব্যবসা স্থল। জলপাইগুড়ি তিস্তা নদী সংলগ্ন বিবেকানন্দ পল্লী হাইরোড সংলগ্ন এলাকায় সরকারি অনেক জমি পড়ে রয়েছে। মূলত এই জমিগুলিকে কাজে লাগানোর জন্য এবং শহর থেকে কিছুটা চাপ কমানোর জন্যই এবার দিনবাজারের ফিশ মার্কেট ও হোলসেল সবজি মার্কেট এখানে নিয়ে আসার পরিকল্পনা চলছে। আর এরই জন্য জলপাইগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী ও রাজগঞ্জ বিধানসভার বিধায়ক সহ অন্যান্যরা এই জায়গা পরিদর্শন করেন। দিনবাজার এলাকায় অনেক চাপ রয়েছে, সাধারণ মানুষের ভিড় যথেষ্ট থাকে, জায়গা কম। তাই এই ভিড় কমানোর জন্য ফিশ মার্কেট এখানে আনার পরিকল্পনা চলছে। আজ পরিদর্শন করলেন বিধায়ক ও মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা। আগামী দিনে এই মার্কেট কিভাবে এখানে আসবে তা দেখছেন বিধায়কেরা। যদিও এর আগে তৃণমূল সরকারের আমলে মাছ ও সবজির হোলসেল মার্কেট এখানে আনার পরিকল্পনা হলেও তা বাস্তবায়িত হয়নি। আপনারা জানেন দীর্ঘদিন থেকে দিনবাজার, যে সবজি বাজার, মাছ বাজার, জায়গাটা খুব ছোটো হয়ে গেছে, গিঞ্জি জায়গা হয়ে গেছে, সেটা দিনবাজারে। সেইটা স্থানান্তরিত করার জন্য জেলা পরিষদের জায়গা আছে নদীর তিস্তার ধারে, হাইরোডের ধারে, এখানে একটা করার চিন্তা চলছে।
কি করবেন, কোথায় কারা কারা পরিদর্শন করবেন, কারা আছে? আমি এবং রাজগঞ্জ বিধানসভা সম্মানীয় এমএলএ হারানন্দ বাবু যিনি সঙ্গে আছেন আমার সঙ্গে, আমার দুজন জায়গাটা দেখেছি এবং যারা মৎস্য ব্যবসা দিনবাজার ব্যবসা কর্মী তারাও আছেন এখানে, তাদের জায়গাটা পছন্দ হয়েছে, তারা এর মধ্যে প্রস্তাবটা জেলা পরিষদে দেবে, সেখানে আমরা যাবো। এটা কাদের জায়গা, কারা এই মুহূর্তে? জেলা পরিষদের জায়গা। আচ্ছা, কী হবে এখানে? এখানে হোলসেল ফিশ মার্কেট, সবজি মার্কেট সব এখানে হবে। হোলসেল মার্কেটের দিনবাজারটা এখানে চলে আসবে। দেখুন, তৃণমূল তো ভাওতা দিয়ে গেছে, এই যে সব জায়গায় দেখিয়েছে, মানে কি বলবো, এই এটা দিচ্ছি এটা দিচ্ছি এটা দিচ্ছি, কোনোটাই দিচ্ছে না, শুধু লোককে ঠকিয়েছে আর কি। সমিতি জেলা পরিষদে দিক, জেলা পরিষদের মিটিংয়ে সেটা আলোচনা হবে, তারপর সব জায়গা যাবে। পরিদর্শন করে কি দেখলেন? অনেকটাই জায়গা রয়েছে, যতটুকু জায়গা দরকার ততটাই আছে, পাওয়া যাবে, তাতে বেশি জায়গা পাওয়া যাবে। বিধানসভায় তো আপনি বিভিন্ন প্রস্তাব তুলেছেন, এটাও কি থাকবে? কারণ যেহেতু একটা বড় প্রজেক্ট ছিল সবার সুযোগ হলে অবশ্যই করবো। বৈকুণ্ঠপুরে গড়ে উঠছে নগরবন, ইকো ট্যুরিজমের নতুন দিগন্ত খুলে যাচ্ছে এবং একে ঘিরে রয়েছে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র তৈরির পরিকল্পনা। উত্তরবঙ্গের অন্যতম সবুজ অঞ্চল বৈকুণ্ঠপুরে গড়ে উঠতে চলেছে বড়সড় নগরবন। বৈকুণ্ঠপুর নগরবন এলাকা পরিদর্শন করেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মনোজ ওঁরাও। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় এবং বন দপ্তরের আধিকারিকেরা। প্রকৃতি সংরক্ষণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ইকো ট্যুরিজমকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। মন্ত্রীদের পরিদর্শনে জানানো হয়, বৈকুণ্ঠপুরের প্রায় 150 হেক্টর বনভূমিকে ঘিরে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে 50 হেক্টর এলাকায় সরাসরি উন্নয়নের কাজ শুরু হবে। পরবর্তীকালে বাকি এলাকায় বিভিন্ন উৎস থেকে অর্থায়নের মাধ্যমে পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। তবে প্রকৃতির স্বাভাবিক পরিবেশ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। শুরুতে পুরো এলাকা ফেন্সিং করা হবে এবং এরপর পরিবেশ ও বন বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রকল্প বাস্তবায়নের দিকে এগোবে। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, বন দপ্তরের আধিকারিকদের অনুরোধেই তিনি বিষয়টি বনমন্ত্রী মনোজ ওঁরাওয়ের নজরে আনেন। সেই অনুযায়ী বনমন্ত্রী নিজে বৈকুণ্ঠপুরে এসে পুরো এলাকা ঘুরে দেখেন। শঙ্কর ঘোষ বলেন, 150 হেক্টরের এই বিস্তীর্ণ এলাকায় একই সঙ্গে বন, নদী ও গ্রাসল্যান্ডের বিরল সমন্বয় রয়েছে, যা দেশের অন্যত্র খুবই কম দেখা যায়। এই বৈচিত্র্যকে অক্ষুণ্ণ রেখে নগর বন প্রকল্প গড়ে তোলা হবে এবং ভবিষ্যতে এটিকে ভারতবর্ষের অন্যতম আকর্ষণীয় ইকো ট্যুরিজম গন্তব্য হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, পর্যটনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়টিও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এমনভাবে উন্নয়ন করা হবে যাতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। তার দাবি, ভবিষ্যতে বৈকুণ্ঠপুর নগর বন শুধু বাংলার নয়, গোটা দেশের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়েও এই এলাকার পরিচিতি বাড়বে। আমি বলছি যে ভবিষ্যতে ভারতবর্ষের অন্যতম বড় আকর্ষণ কেন্দ্রবিন্দু হবে পর্যটনের ক্ষেত্রে বৈকুণ্ঠপুর নগর বন। আমি এটা আজকে আপনাদেরকে লিখে দিচ্ছি। যেদিন আমরা বলেছিলাম, দপ্তরের দায়িত্ব নিয়েছিলাম, যে এমন কোনো পাথর থাকবে না যেটাকে আমরা ঘুরিয়ে দেখব না। পশ্চিমবঙ্গে পর্যটন যেরকম তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে, তার পাশাপাশি এই ধরনের নতুন মানে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে আপনাদের যদি নতুন কোনো ভাবনা থাকে, প্রকৃতিকে রক্ষা করার প্রশ্নে, পর্যটনকে বিকাশ করবার প্রশ্নে, স্থানীয় মানুষকে যুক্ত করবার প্রশ্নে, কর্মসংস্থান বৃদ্ধি করবার প্রশ্নে, রেভিনিউ জেনারেট করবার প্রশ্নে, ইউ আর অল ওয়েলকাম টু আওয়ার ডিপার্টমেন্ট। দিন আমরা সেগুলো করে দেখাবো। অন্যদিকে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, বৈকুণ্ঠপুর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, ঐতিহাসিক গুরুত্বের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মতো বিপ্লবীদের কর্মকাণ্ডের সঙ্গে এই অঞ্চলের যোগ রয়েছে। পাশাপাশি জঙ্গল, নদী এবং বিভিন্ন ভাষাভাষী ও আদিবাসী সম্প্রদায়ের সহাবস্থান এই এলাকাকে আরও সমৃদ্ধ করেছে। তার মতে, বন ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে নগর বন প্রকল্প বাস্তবায়িত হলে বৈকুণ্ঠপুর বিশ্বমানের পর্যটন মানচিত্রে বিশেষ স্থান করে নেবে এবং এটি দেশের অন্যতম বৃহৎ ইকো ট্যুরিজম কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। যদি স্ট্রাকচারাল কনটেক্সটে যদি দেখেন, তাহলে ওখানে দেখবেন আন্ডারগ্রাউন্ডে
যেটা শিবলিঙ্গ যেখানে প্রতিষ্ঠিত সেটা নিচে মাটি থেকে নিচে গিয়ে ধাপে ধাপে সিঁড়ি দিয়ে, এটাও কিন্তু ভারতবর্ষের কম জায়গাতেই আছে। সুতরাং যদি চারিদিকে রিলিজিয়াস অ্যাসপেক্টে বলেন, যদি ধরুন আমাদের মানুষের অ্যাসপেক্টে, তাদের কালচার, তাদের এখানে চা বাগান আছে, বিউটিফুল চা বাগান আছে, অ্যাপার্ট ফ্রম মানে অ্যাপার্ট ফ্রম ফরেস্ট বা নদী, তাহলে এই জায়গাটা একটা ইউনিক প্লেস, যেখানে জঙ্গলের মধ্যে এত হাতি, গন্ডার, আপনার বাইসন কি নেই এখানে, চিতা তো ছড়াছড়ি। যাই হোক, এরকম একটা যে প্লেস যেখানে যেটাকে ঘিরে অনেক ট্যুরিজমের একটা বিভিন্নভাবে বিভিন্ন আসপেক্টের ট্যুরিজমের একটা ক্ষেত্র বলা যেতে পারে, ইম্পর্ট্যান্ট ক্ষেত্র এটা এই আমাদের ডুয়ার্স এবং ডুয়ার্সের বৈকুণ্ঠপুর। সুতরাং আসল তো সরকার এখন চাইছে একটা নতুন একটা প্রকল্প আছে, নগরবন প্রকল্প, তারই মাধ্যমে এখনকার যে ট্যুরিজম মিনিস্টার এবং ফরেস্ট মিনিস্টার, তাদেরকে ধন্যবাদ, তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং এখানে এটা ইমপ্লিমেন্ট করতে চাইছে। এটা হলে ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে এরকম ধরনের ট্যুরিস্ট স্পট হবে সারা ইন্ডিয়াতে। তো শুধু একটাই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা ভেবে আমাদের এই ডেভেলপমেন্টের যে সমস্ত কাজ হবে সেগুলো যেন আমরা সেই ভেবে করি, অর্থাৎ সেখানে নেচারের যাতে কোনো বিঘ্ন না ঘটে, প্রকৃতির যাতে কোনো রকম বিঘ্ন না হয়, প্রকৃতিরও কোনো বিঘ্ন না হয়, এবং মানুষও এই যে সৌন্দর্য, এর যে বিউটি, এই যে বিভিন্ন পার্সপেক্টিভের যে একটা গুরুত্ব, সেটা যাতে বোঝে এবং মানুষ আসে। শিলিগুড়ি সংলগ্ন চম্পাশাড়ি অঞ্চলের উত্তর পলাশে আবারও ফিরে আসতে চলেছে দেশি ধান চাষের পুরনো ঐতিহ্য। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে একাধিক দেশীয় ধানের জাতের চাষে এখন ব্যস্ত এলাকার কৃষকেরা। কৃষি জমিতে চলছে কালো নুনিয়া, সাদা নুনিয়া, রাধা তিলক এবং তুলাই পাঞ্জি সহ বিভিন্ন ঐতিহ্যবাহী ধানের চারা রোপণের কাজ। আধুনিক কৃষি প্রযুক্তির পাশাপাশি হারিয়ে যেতে বসা দেশি ধানের বীজ সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় চাষিরা। তাদের মতে দেশীয় ধানের এই জাতগুলি শুধু ঐতিহ্যের ধারকই নয়, পুষ্টিগুণ ও স্বাদেও অনন্য। স্থানীয় কৃষক বিষ্ণু রায় জানান, এই চাষে কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয় না। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে জমির উর্বরতা বজায় রেখে ধানের উৎপাদন করা হয়। তার কথায় জৈবিক পদ্ধতিতে উৎপাদিত ধান যেমন স্বাস্থ্যসম্মত, তেমনি মাটি, জল ও পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষকদের আশা, দেশি ধানের এই ঐতিহ্যবাহী জাতগুলির চাষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশীয় বীজ সংরক্ষণে সহায়ক হবে। পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের পাশাপাশি পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। উত্তর পলাশে জৈবিক কৃষির এই উদ্যোগ ইতিমধ্যেই কৃষি ও পরিবেশ সচেতন মহলে প্রশংসা কুড়িয়েছে এবং অন্য কৃষকদেরও এই ধরনের চাষে আগ্রহী করে তুলছে। আমরা আগের থেকেই প্রায় 40-45 বছর থেকে এখানে কৃষিকাজ করছি। তো আজকে যে ধান রোপণী হচ্ছে, এই ধানটা রাধা তিলক, যেটা আমাদের যে এডিএ ম্যাডাম এগ্রিকালচার বিডিও অফিস আমাদের শিব মন্দির, ওখান থেকে হেল্প করেছেন, যে চারাটা দিয়েছেন, এটা হচ্ছে রাধা তিলক। সেটা গোবিন্দভোগ চালের মতো ছোট ছোট সেন্টেড চাল। আর একটা আছে সাদা নুনিয়া। এই ধানের চাষ হচ্ছে এখন। আগে 1 সপ্তাহ আগে শুরু হয়েছে, প্রায় 12-14 বিঘা আগে লাগিয়ে দিয়েছি। সেটা ধ্রুব ছিল একটা, আর আমাদের কালো নুনিয়া, তুলাই পাঞ্জি, সেটা চাষ হয়ে গেছে। আজকে যেটা চাষ হচ্ছে, এটা হচ্ছে আমাদের রাধা তিলক আর একটা সাদা নুনিয়া। এটা ম্যাচুরেট হবে মোটামুটি 140 দিনের মধ্যে এই ধানটা আর কি কাটা যায়। 140 দিনের আগেই ধানটা হয় না, যেটা সাদা নুনিয়া, কালো নুনিয়া এবং এই রাধা তিলক, এটা 140 দিনের ধান। কীরকম ফলন হয়? ফলন আমরা তো অর্গানিক করি, অর্গানিকে আমাদের মোটামুটি তবু 12 মণ বিঘা প্রতি, এটা এইটুকু ফলন পাই। মদের দোকান বন্ধের দাবিতে বাসিন্দাদের বিক্ষোভ। জলপাইগুড়ি দোমোহনী 2 পঞ্চায়েতের ভাওলাগুড়ি কুমারপাড়া এলাকায় সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা।
বিক্ষোভকারীরা মদের দোকানের ঝাঁপ বন্ধ করে দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বাসিন্দাদের দাবি, ওই মদের দোকানের জন্য এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। যদিও মদের দোকানের মালিক তরেন্দ্রনাথ রায়ের দাবি, তার দোকানের লাইসেন্স রয়েছে। এলাকায় নেশার বারবারান্ত। মদের দোকান বন্ধের দাবিতে প্রমিলা বাহিনীর বিক্ষোভ, দোকানে তালা লাগিয়ে প্রতিবাদ। সরকার অনুমোদিত একটি মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল হন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমোহনী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাওলাগুড়ি হাট এলাকার শতাধিক মহিলা। বিশাল মিছিল করে তারা ওই মদের দোকানের সামনে পৌঁছে দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভাওলাগুড়ি হাটে কয়েক বছর ধরে লাইসেন্স প্রাপ্ত এই মদের দোকানটি চালু রয়েছে। অভিযোগ, দোকানটির প্রায় 150 মিটারের মধ্যেই রয়েছে রাখালহাট বিএফপি প্রাথমিক বিদ্যালয়, একটি হরি মন্দির এবং একটি দুর্গা মন্দির বলে বিক্ষোভকারীদের দাবি। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময়ে বাড়ছে হৃদরোগের ঝুঁকি। কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের UN মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিং হোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। টোটোতে চেপে বাজারের ব্যাগ হাতে সবজি বাজারে পৌঁছলেন বিধায়ক অনন্তদেব অধিকারী। সবজি বাজারে আগুন, কিছু কিছু সবজি সেঞ্চুরি, এমনকি ডাবল সেঞ্চুরি হাঁকাচ্ছে। বাজারে আগুন, সবজি থেকে মাছ, মাংস, গালামালের দোকান, চাল, তেল, ডাল, রান্নার বিভিন্ন মশলা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে বলে অভিযোগ। টোটোতে চেপে বাজারের ব্যাগ হাতে সবজি বাজারে জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী।
বিধায়ক জানান ইতিমধ্যেই টাস্কফোর্স বাজারে অভিযান চালাচ্ছে। বাজার করার আছিলায় সবজি বাজারের কি অবস্থা তা খতিয়ে দেখলাম। অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দিনবাজারের রাস্তাঘাট বেহাল অবস্থায় দ্রুত তার সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বিধায়ক। বাজারে সবজি কিনতে গিয়ে ছ্যাঁকা, প্রায় সব সবজিতেই সেঞ্চুরি হাঁকাচ্ছে, কোনো কোনো সবজি আবার ডাবল সেঞ্চুরি হাঁকাচ্ছে। সজনে, আদা, ক্যাপসিকাম 200 টাকা কিলো জলপাইগুড়ির বাজারে। সবজি বাজারে আগুন, লঙ্কা কিনতে ক্রেতাদের চোখে জল। 120 টাকা কিলো প্রতি কেজি লঙ্কার দাম। পটল 80 থেকে 100 টাকা কিলো। আদা এবং ক্যাপসিকাম সহ বেশ কয়েকটি সবজিতে ডাবল সেঞ্চুরি হাঁকাচ্ছে, দাম 200 টাকা কিলো প্রতি। ফুলকপি 100 টাকা কিলো, লঙ্কা 120 টাকা কিলো। শসা, টমেটো 80 থেকে 100 টাকা কিলো। বেগুন 80 থেকে 100 টাকা প্রতি কিলো। ক্যাপসিকাম 200 টাকা কিলো। সজনে 200 টাকা কিলো। চিন্তায় ক্রেতারা। সপ্তাহের শুরুতেই জলপাইগুড়িতে সবজির বাজার আগুন। 100 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। ক্রেতা থেকে বিক্রেতারা বলছেন সপ্তাহের শুরুতেই জলপাইগুড়ি স্টেশন বাজার, দিনবাজার, বয়েলখানা বাজার, বউবাজার, ইন্দিরা গান্ধী কলোনি সহ অন্যান্য বাজারগুলিতে সবজির বাজার আগুন। আবহাওয়ার খামখেয়ালিপনা, ফলে সবজির যোগান ঠিকমতো নেই বলে বিক্রেতারা জানাচ্ছেন। 80 থেকে 100 টাকার নিচে কোনো সবজি মিলছে না বাজারে। টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। অন্যান্য সবজির দাম রয়েছে আগুন, তবে কিছুটা কম রয়েছে আলুর দাম। বাজারে ভুটান আলু বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কিলো দরে। ফলে সব মিলিয়ে সবজির বাজার আগুন, ফলে ক্রেতাদেরও তেমন ভাবে বাজারে দেখা মিলছে না। সেইভাবে বাজারে যে সবজির দাম বাড়ছে সব দোকানদাররা স্বীকার করেছে, এবং সাপ্লাই না থাকার জন্য দাম বাড়ছে। সাপ্লাই হলে দাম কমে যাবে। কি মনে হচ্ছে এটা কিভাবে, এই যে মানে অনেক সময় কালোবাজারিও বেশি দাম নিচ্ছে, অনেকে কিছু কিছু ব্যবসায়ীরা আছে অসাধুভাবে বেশি দাম নিচ্ছে, চড়া দাম নিচ্ছে, যার কাছে যেমন পাচ্ছে। এখন বর্ষাকালে অনেক সবজির কাজ মরে যায়, তার জন্য প্রোডাকশন কম হলে সাপ্লাই কম হলে অটোমেটিক দাম বেড়ে যাবে এবং ডিমান্ড বেশি। পুলিশের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। টাস্কফোর্স আছে, টাস্কফোর্স দেখছে সব ব্যাপারটা। টাস্কফোর্স কি অভিযান করবে? হ্যাঁ, টাস্কফোর্স অভিযান শুরু নেমে গেছে অলরেডি। আচ্ছা, বাজারে কি দেখছেন? মানে একটু বাজার ভালো, সব কিছু নরমাল আছে মোটামুটি। চাকরি যাচ্ছে না কোনো মিড ডে মিল কর্মীদের, উপরন্তু বাড়ানো হলো মাইনে বাড়িয়ে 3000 টাকা করা হলো মিড ডে মিল কর্মীদের, এমনটাই জানা যাচ্ছে। ফলে জলপাইগুড়িতে একরকম খুশির পরিবেশ তৈরি হয়েছে মিড ডে মিল কর্মীদের মধ্যে। যদিও মিড ডে মিল কর্মীদের বক্তব্য, ইসকনের হাতে পুরো বিষয়টির নিয়ন্ত্রণ থাকছে। ইসকনের মাধ্যমেই তাদের বেতন পাঠানো হবে। তাদের দাবি, সরাসরি সরকার নির্ধারিত বেতন যেভাবে আগে হতো ঠিক সেইভাবেই হওয়া উচিত। পাশাপাশি 10 মাসের বেতন না দিয়ে 12 মাসের বেতনও করা উচিত তাদের। এই নিয়েই কর্মীরা কি বলছেন, আসুন শুনে নিই। সেটা শুনে ভালোই লাগছে, তবে আমাদের 12 মাসের বেতনটা করলে খুব খুশি হতাম। আর অঙ্গনারী যেরকম দেয় 7,500 টাকা শুনেছি, সেরকম হলে আরো একটু বেশি খুশি হতাম। যাই হোক, মুখ্যমন্ত্রী আমাদের এটুকু চিন্তা করেছেন যে 3000 টাকা করেছেন, তাতে আমরা খুব খুশি হলাম। তবে আরেকটু হলে আরো ভালো হতো। আর 3000 টাকা বাড়ার বিষয় যেটা উনি আজকে বলছেন, ওটা কিন্তু 3000 টাকা বাড়ছে না। এটা আমরা আগে 2000 টাকা পেতাম অলরেডি। সেই 2000 টাকার থেকে উনি এবার যেটা ঘোষণা করেছেন যে 1000 টাকা বাড়ানো হবে। এই টোটাল টাকাটা মিলিয়ে হচ্ছে 3000 টাকা, এটাই। আর আমাদের এখানে যেটা মিড ডে মিল কর্মীদের যে আন্দোলনগুলো দীর্ঘদিন ধরে চলছে, আমরা 10 মাসের বেতন পাই, 12 মাসের বেতন আমরা পাই না। মাত্র 3000 টাকায় আপনারাই বলুন যে আজকের দিনে কি কোনো মহিলার সংসার চলে? একটা সাধারণ নুন পান্তা খেতেই 3000 টাকা চলে যায়। তার থেকে আমরা চাইবো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে টাকাটা দেওয়া হয়, সেই সমপরিমাণ বেতন অন্তত আমাদেরকে দেওয়া হোক। এবং এর সাথে সাথে এই যে আন্দোলন আমাদের চলছিল, যে ডিমটা প্রথমে বলা হয়েছিল যে ইসকনের হাতে কাজ দিয়ে দিলে স্বাভাবিকভাবে, ইসকন একটা ধর্মীয় সংস্থা, তারা কখনোই ডিম দেবেন না। ফলে ডিমটা আমরা চেয়েছিলাম দিতে হবে। এটা নিয়ে আমাদের আন্দোলন চলেছে এবং এটা আমাদের আন্দোলনের জয়। ডিম তিনি ঘোষণা করেছেন, বাধ্য হয়েছেন আমাদের আন্দোলনের চাপে ঘোষণা করতে যে ডিমটা দেওয়া হবে। সেভাবে আজকে উনি এই আন্দোলনের চাপেই বলতে বাধ্য হলেন যে আমাদের কর্মীরা কাজ হারাবে না, কর্মীরা কাজটা থেকে বঞ্চিত হবেন না। এটা কিন্তু আমাদের আন্দোলনের জয়। লিফট দেওয়াই হলো কাল। চলন্ত পিকআপ ভ্যান থামিয়ে চালককে মারধর ও ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার 2। শরীর খারাপের অজুহাতে লিফট চেয়ে পিকআপ ভ্যানে ওঠা,
তারপর সঙ্গীদের নিয়ে চালকের ওপর হামলা ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার দুজন। ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ। বাকি 2 অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জুলাই মাসের শেষ দিনে জলপাই মোড় সংলগ্ন এলাকায় এক যুবক অসুস্থতার কথা বলে একটি চলন্ত পিকআপ ভ্যান থামিয়ে চালকের কাছে লিফট চান। মানবিক কারণে চালক তাকে গাড়িতে তুলে নেন। অভিযোগ, কিছু দূর এগোতেই আরও 3 যুবক গাড়ির পথ আটকায়। এরপর তারা চালককে ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে ও মারধর করে। অভিযোগ, অভিযুক্তদের মধ্যে একজন নিজেকে পুলিশ পরিচয় দিয়ে চালককে হুমকি দেয় ও মারধর করে। ঘটনার পর শনিবার দুপুরে পিকআপ ভ্যানের চালক শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শিলিগুড়ির 5 নম্বর ওয়ার্ডের গঙ্গানগরের বাসিন্দা অভিনন্দন রায় বয়স 23 ও একই ওয়ার্ডের সন্তোষী নগরের বাসিন্দা ধূপ সাহানি বয়স 23 গ্রেপ্তার করা হয়। তবে এই ঘটনায় জড়িত আরও 2 অভিযুক্ত বর্তমানে পলাতক। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃত 2 অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে তদন্ত চালিয়ে যাচ্ছে মাটিগাড়া থানার পুলিশ। কাছ থেকে হেলিকপ্টারকে অনেক বড় লাগে, সেটাই দেখলেন কচি কাঁচা থেকে বয়স্ক সকলেই। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে ধন্যবাদ। শ্রাবণী মেলা 3য় সপ্তাহে সোমবার হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি জল্পেশ মন্দিরে আগত ভক্তদের উদ্দেশ্যে। সোমবার দুপুরে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স ময়দানে অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টার নেমে ফুল নিয়ে জল্পেশের উদ্দেশ্যে রওনা দেয়। এই দৃশ্য দেখে খুশি সকলেই। বাচ্চা থেকে বড় সকলেই কাছ থেকে হেলিকপ্টার দেখে খুশি হয়েছেন। আগে দেখেছো? এখন সামনাসামনি দেখে কেমন লাগলো? দেখে কত বড় আকৃতি ছিল? অনেক বড়, ভালো লাগলো। সামনাসামনি তো সচরাচর দেখা হয় না। না, আমি আগেও দেখেছি, আবার দেখলাম। ভালো দেখতাম উপরে, আজকে সামনে থেকে দেখতে পেলাম, ভালোই লাগলো। কতটা কাছের থেকে দেখা গেল? একদমই কাছে থেকে, একদমই সামনে দেখে। সম্পত্তির ভাগ নিয়ে বচসার জেরে বৌদি খুন হলো দেওরের হাতে, ঘাতক পলাতক। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দেওরের হাতে খুন হন বৌদি। ঘাতক দেওর জিতবাহন ওরাও পলাতক। রবিবার বিকেলে এই ঘটনায় নাগরাকাটা ব্লকের কুর্তি চা বাগানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রেশমা ওরাও, বয়স 29, বাড়ি আপার কুর্তির দোকান লাইন শ্রমিক মহল্লায়। রেশমা ওরাও চা বাগানের অস্থায়ী শ্রমিক ছিলেন। তার 2টি সন্তান রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। পুলিশ জানিয়েছে, সোমবার দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হসপিটালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার দুপুরে খাওয়া দাওয়া সেরে বাড়ির সকলে বিশ্রাম নিচ্ছিল। বিকেল 3:30 নাগাদ হঠাৎই মদ্যপ অবস্থায় দেওর জিতবাহন ওরাও বাড়ির উঠোনে চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। সম্পত্তি পাওয়ার জন্য বৌদি রেশমা ও দাদা রাজেশ ওরাওয়ের সাথে মদ্যপ অবস্থায় ঝগড়া বাঁধায়। সে বলে তার বাড়ির সম্পত্তির ভাগ চাই। সেই সময় দাদা ও বৌদি বলে ওঠেন তাকে একটু অপেক্ষা করতে। যেহেতু জিতবাহন মদ্যপ অবস্থায় ছিল, তাই সে কোনো কথাই শুনতে রাজি হয়নি। কিন্তু একসময় ঝগড়া থেমে যায়। জিত বাড়ির ভেতরে ঢুকে ফের বের হয় হাতে ধারালো অস্ত্র নিয়ে। সেই সময় ঘাতক দেওর সামনে এসে হঠাৎই বৌদির বুকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। রেশমা যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় রেশমাকে স্থানীয় এক পঞ্চায়েত সদস্য ও তার পরিবারের লোকেরা শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে নাগরাকাটা থানার আইসি গৌতম সরকার, এসআই রাম ভৌমিক ও এএসআই সরোজ তামাং হাসপাতালে চলে আসেন। ঘটনার তদন্ত শুরু করেন। মৃতার স্বামী রাজেশ ওরাও বলেন, বাদানুবাদের মাঝে আমার ভাই জিতবাহন ধারালো অস্ত্র দিয়ে ওর বৌদির বুকে আঘাত করে। ঘটনায় আমার স্ত্রী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। পরে হাসপাতালে নিয়ে এলে ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করেন। क्या है? राजेश राव। जो मर गया उसका नाम क्या है? रेशमा ओराव। घर कहाँ पर है? ऊपरगंती कुर्ती दुकान लाइन। क्या हुआ था? कौन मारा? कौन मारा? भाई ने मारा। अपना भाई? क्या नाम है आपका भाई का? जितभान। है? जितभान। जितभान क्या? क्यों मारा? वजह से आया, उसका डिस्कस हुआ। मैंने थोड़ा कुछ हुआ तो घर में उसका वाइफ है, वाइफ बता दिया, उसके बाद इसका। अच्छा, मार दिया। क्या देके मारा? क्या देके मारा? अच्छा
चाकू स्टाइल चाकू से। चाकू से मार दिया। ऐसे तो कहाँ मारेगा? हाँ? ऐसे तो कहाँ मारेगा? क्या दारू पिया था क्या? कितना टाइम का घटना है ये? तो 3 बजे का करीब होगा। 3 आपका नाम क्या है? राजेश राम। आपका वाइफ का नाम क्या है? विष्णु राम। और आपका भाई का नाम? जीत बनू। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল জেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। কেএসবি মোটরস নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি চেকপোস্ট সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 54,999 থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন। রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা, থাকছে একাধিক রঙের ঝকঝকে ইলেকট্রিক স্কুটি। আগামী 15 দিন পর্যন্ত প্রতিটি স্কুটিতে 5,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। আগামী 2 বছরের জন্য স্কুটির যন্ত্রাংশের ওপর রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের জন্য রয়েছে ওয়ারেন্টি। তাই আজই যোগাযোগ করুন কেএসবি মোটরস, পান্ডাপাড়া কালীবাড়ি, জলপাইগুড়ি। ডামডিং চা বাগানে আয়ুষ্মান ভারতের কেওয়াইসি শিবির অনুষ্ঠিত হলো। ডামডিং চা বাগানের মন্দির লাইনে আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি করার জন্য একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকার বহু চা শ্রমিক অংশ নিয়ে তাদের আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি সম্পন্ন করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি জিতেন চিক বরাইক, সহসভাপতি নরেন্দ্র লাকড়া, সেক্রেটারি বিষ্ণু সয়, মণ্ডল পদাধিকারী সুবোধ মিঞ্জ, বুথ প্রেসিডেন্ট জিয়ান কুজুর এবং পঙ্কজ সাহু সহ অন্যান্য নেতৃত্ব। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধে যাতে প্রত্যেক যোগ্য ব্যক্তি সহজে পেতে পারেন সেই লক্ষ্যেই এই কেওয়াইসি শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন ডামডিং চা বাগানের বহু শ্রমিক সফলভাবে তাদের কেওয়াইসি সম্পন্ন করেন। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.0 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 46.6 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়িতে হতে চলেছে নতুন অধ্যায়ের সূচনা। বৈকুণ্ঠপুরে গড়ে উঠতে চলেছে নগরবন, খুলতে চলেছে ইকো ট্যুরিজমের নতুন দিগন্ত। পরিকল্পনা বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ার। আজ পরিদর্শনে এসে এমনটাই জানালেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিস্তা নদী সেতু সংলগ্ন বিবেকানন্দ পল্লী এলাকায় হতে চলেছে দিনবাজারের মাছ ও সবজির আড়তদারদের নতুন ব্যবসা স্থল। ব্যস্ততম দিনবাজারের চাপ কমাতেই এহেন পরিকল্পনা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।